নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে কার দৌড় কদ্দূর গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, উপনিষদে উক্ত চড়ৈবেতি শব্দের অর্থ হবে এগিয়ে যাও। নেক্সট প্রশ্ন, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন কোপার্নিকাস। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। নেক্সট প্রশ্ন, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটা হলো মাধ্যাকর্ষণ। একের দাগের 5-এর প্রশ্ন, আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ। এখন আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে দাও শূন্যস্থান পূরণ করো। দেখো উত্তরগুলি হবে, এফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসেব করে। গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে। 2-4 প্রশ্নের উত্তর হবে, মেরু প্রদেশের টার্নাস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়। এটিপি পুরো কথা হলো অ্যাডেনোসিন টাইফসফেট। 3 নম্বর প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হলো অ্যামিবা ও প্যারামিশিয়াম। এরা এককোষী অণুজীব, খালি চোখে দেখা যায় না, তাই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। 3-2 প্রশ্ন, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? দেখো উত্তর হবে, শামুকে চলার পথে রেখে যাওয়া জলীয় চিহ্ন আসলে তাদের শরীর থেকে খরিত এক প্রকার রস, যা তাদের চলার পথ পিচ্ছিল করে তুলতে সাহায্য করে। 3-3 প্রশ্ন, আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকমের ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? উত্তর হবে, ভবঘুরের অর্থ হলো বিনা কাজে যে সর্বত্র ঘুরে বেড়াতে পারে। রক্তে শ্বেতকণিকা নামক সেলটি যেহেতু শরীরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা যে কোনো জায়গা যেতে পারে, তাই তাকে ভবঘুরে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়, কয়েকটি খরগোশের জাতির নাম লেখো। দেখো উত্তর হবে, মেরু খরগোশ, আলাস্কা খরগোশ, তুষার খরগোশ, কালো লেজ খরগোশ, ভারতীয় খরগোশ প্রভৃতি হলো খরগোশের বিভিন্ন জাতির নাম। 3-5 প্রশ্ন, কোন কোন পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে? তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো, তাদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও। আমার চেনা কয়েকটি পতঙ্গ হলো ফড়িং, প্রজাপতি, মশা, মাছি, মৌমাছি ইত্যাদি। 3-6 প্রশ্ন, কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসেব আমরা রাখি না, কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো। দেখো উত্তর হবে, কয়েকটি সামুদ্রিক জীবের নাম হলো অক্টোপাস, জেলিফিশ, তিমি, হাঙর, সিল প্রভৃতি। 3-7 প্রশ্ন, রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? উত্তর হবে, আবির্ভাবের পর থেকে অ্যামিবা আজও স্রোত গতিতে এগিয়ে চলেছে, কখনো তার চলা থামায়নি। এই বিষয়টিকে লেখক সৌভাগ্য বলে মনে করেছেন, কারণ চলাই জীবন থেমে যাওয়ার অর্থ মৃত্যু বা ধ্বংস। নেক্সট প্রশ্ন, প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? উত্তর হবে, অ্যামিবার মতোই একটি এককোষী জীব। প্যারামোসিয়ামের সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো অসংখ্য গমনাঙ্গ থাকে। এই গমনাঙ্গগুলিকে সিলিয়া বলা হয়। এইসব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো এগোতে বা পিছোতে পারে। নেক্সট প্রশ্ন, প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। উত্তর হবে, প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম হলো অ্যামিবা ও ডায়াটাম। নেক্সট প্রশ্ন, তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার, কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজার কিভাবে? দেখো উত্তর হবে, এখানে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে ক্ষণিকের পা হিসেবে এগিয়ে দেয়, তারপর সেই দিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়।
এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বের হয় আর প্রোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়। এইভাবে অ্যামিবা অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যায়, যা বেশ মজার বলে মনে হয়। নেক্সট প্রশ্ন, 3-11 গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে সক্ষম একটি গাছ হলো ক্লাইমোডোমোনাস ক্লাইমোডোমোনাস এবং গমনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ এবং প্রবাল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, 3-12 কয়েকটি হক জাতীয় প্রাণীর নাম লেখো। কয়েকটি হক জাতীয় প্রাণী হলো ঈগল, চিল, বাজ, পেঁচা প্রভৃতি। নেক্সট প্রশ্ন, আফ্রিকার কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? উত্তর হবে আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? উত্তর হবে ক্রমবিকাশ পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের বিশেষ পরিবর্তন ঘটেছে। ঘোড়ার পূর্বপুরুষদের খুঁত ছিল না, তারা হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট প্রাণী ছিল, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে যায়, থেকে যায় শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা এখন খুর বলে জানি। নেক্সট প্রশ্ন, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। দেখো উত্তর হবে পাঠ্যাংশে উল্লেখিত একটি নিশাচর প্রাণী হলো শিয়াল। এবার আছে 4 নম্বর প্রশ্ন, টিকা লিখতে বলেছে। প্রথমে আছে দেখো হিউয়েন সাং। দেখো উত্তর হবে হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। চীন সম্রাট তাই সাংয়ের রাজত্বকালে চীন দেশ থেকে যাত্রা করে 629 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে পৌঁছান। তিনি বৌদ্ধ তীর্থস্থানগুলি ভ্রমণ করেন। তিনি নালন্দাতে 5 বছর ছিলেন। তার লেখা বইতে তখনকার ভারতবর্ষের এক দুর্লভ চিত্র পাওয়া যায়। এরপর আছে শ্রীজ্ঞান দীপঙ্কর। 980 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের ব্রজযোগিনী গ্রামে শ্রীজ্ঞান দীপঙ্করের জন্ম হয়। অল্প বয়সে ইনি বৌদ্ধ ধর্মে বিভিন্ন শাস্ত্রজ্ঞান লাভ করেন। বাংলার রাজা মহিপালের অনুরোধে ইনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন। দীপঙ্করের অপর এক উপাধি ছিল অতীশ। তিনি তিব্বতী বৌদ্ধদের আহ্বানে তিব্বতে যান। শেষ জীবনটা তিনি তিব্বতেই কাটান। এরপর আছে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা ছিলেন এক দুঃসাহসী পর্তুগিজ নাবিক। তিনি 1497 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে একদল নাবিককে সঙ্গে নিয়ে ভারতবর্ষের খোঁজে জাহাজ নিয়ে অকুল সমুদ্রে পাড়ি দেন। 11 মাস জাহাজে থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে 1498 সালে 20-এ ভারতের দক্ষিণ উপকূলে কালিকট বন্দরে এসে হাজির হন। তিনি মালাবার উপকূলে 6 মাস ছিলেন। ভারতের সঙ্গে পর্তুগালের বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এরপর আছে শঙ্করাচার্য। সুপ্রসিদ্ধ বেদান্ত ভাষ্যকার শঙ্করাচার্য আচার্য শঙ্কর নামে সবিশেষ পরিচিত। বর্তমান কেরল রাজ্যের কালাদি গ্রামে 788 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। অতি অল্প বয়সে তিনি সংস্কৃত সাহিত্য ও বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেন, যা অদ্বৈত বেদান্ত দর্শনের ঐতিহাসিক বিকাশ, প্রসার ও পুনর্জাগরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন আছে, প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? দেখো উত্তর হবে আলোচ্য অংশটি সিপ্তোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। গাছ দৌড়োয় না, এক জায়গায় বসে বসে গাছ তার খাবার তৈরি করতে পারে। তারা মাটির নিচ থেকে শিকড়ের সাহায্যে জল সংগ্রহ করে। গাছের পাতায় ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের খাদ্য প্রস্তুত করে। নেক্সট প্রশ্ন আছে দেখো, প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণে প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতটিকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর হবে উদ্ভিদরা এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের খাবার তৈরি করতে পারে, প্রাণীরা তা পারে না বলে তাদের এক জায়গায় স্থির থাকলে চলে না। খাবার সংগ্রহের তাগিদে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে হয়। যদিও খাবার সন্ধান ছাড়াও তারা
বাসস্থানের সন্ধান, আত্মরক্ষা বা বংশবিস্তারের জন্য পরিভ্রমণ করে, তবুও খাদ্য সন্ধানই তাদের পরিভ্রমণের মূল কারণ। সুতরাং লেখকের মন্তব্যটি সম্পূর্ণ সমর্থনযোগ্য। নেক্সট প্রশ্ন, গমনকালে গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। দেখো, উত্তর হবে আলোচ্য অংশটি প্রাবন্ধিক সিপ্তোষ মুখোপাধ্যায় রচিত কার তোর কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উচ্চতর প্রাণী বলতে এখানে সামুদ্রিক জীব, পতঙ্গ, শামুক, চিংড়ি সহ পাখি ও জন্তু জানোয়ারকে বোঝানো হয়েছে। শেষে শ্রেষ্ঠ প্রাণী মানুষের কথাও বলা হয়েছে। সামুদ্রিক জীব সমুদ্র স্রোতে গা ভাসিয়ে পাড়ি দেয় মাইলের পর মাইল। চিংড়ি চলে তারা নাড়িয়ে, কোনো কোনো পতঙ্গ ওড়বার সময় প্রচণ্ড জোরে ডানা নাড়ায়। শামুক চলে তাদের একটা মাত্র মাংস পুরু পা দিয়ে জলীয় চিহ্ন রেখে। আবার উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তিরও অনেক পার্থক্য আছে। কোনো কোনো জন্তু তাদের দেহের ভারী ওজন সত্ত্বেও তীব্র বেগে চলে। অত্যাধিক ওজন বিশিষ্ট গ্যাজলি অ্যান্টিলোপ প্রজাতির হরিণ তীব্র বেগে দৌড়ায়। হালকা কোনো পাখি হাওয়ায় তীরের বেগে ছুটে চলে। বেজায় ওজন নিয়ে কাদা ভেঙে হিপো চলে থপথপ করে। লেখক বিভিন্ন প্রাণীর বৈচিত্র্যে ভরা এই গমনাগমনের প্রকৃত মাধুর্যই তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। নেক্সট প্রশ্ন, 5-4, এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। দেখো, উত্তর হবে আলোচ্য অংশটি সিপ্তোষ মুখোপাধ্যায় রচিত কার তোর কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। বাগানের শামুকদের চলা দেখে রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গটি এসেছে। বাগানের শামুকরা চলে তাদের একখানা মাংসলক পা দিয়ে। চলে যাওয়ার সময় তারা তাদের চলার পথে জলীয় পদচিহ্ন রেখে যায়। এই চিহ্নের উল্লেখ প্রসঙ্গেই লেখকের রবীন্দ্রসঙ্গীতের এই লাইনটি মনে পড়েছে। 5-5 প্রশ্ন, এরকম মনে করলে ভুল হবে। কোন দুটি বিষয়ের ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে। দেখো, উত্তর হবে আলোচ্য অংশটি সিপ্তোষ মুখোপাধ্যায় রচিত কার তোর কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। কোনো হালকা পাখির হাওয়ার তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানা হিপো বা জলহস্তির কাদা ভেঙে থপথপ করে এগিয়ে যাওয়ার একই রকম এ কথা মনে করলে ভুল হবে। এই দুপ্রকার প্রাণীর গমন প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে। প্রকৃতপক্ষে গমন শক্তি বিচারের ক্ষেত্রে কেবল অতিক্রান্ত দূরত্বের কথা মাথায় রাখলেই চলে না, বিচার করে দেখতে হয় তাদের দৈহিক ওজনের বিষয়টিকেও। নেক্সট প্রশ্ন, 5-6, উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়। উত্তর হবে উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন পেশি কাজ করে তখন এডিনোসিন ফসফেট নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। 5-7 প্রশ্ন, ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন। উত্তর হবে আলোচ্য অংশটি প্রাবন্ধিক সিপ্তোষ মুখোপাধ্যায় রচিত কার তোর কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো খুর ছিল না, তাদের পায়ে ছিল 5টি করে আঙুল। কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে যায়, থেকে যায় শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। 5-8 প্রশ্ন, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছিলেন। দেখো, উত্তর হবে মার্লে রুনিয়ান। বিখ্যাত দৌড়বিদ মার্লে রুনিয়ান অন্ধ হওয়া সত্ত্বেও 5000 মিটার দৌড়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। ক্রিস্টি ব্রাউন। বিখ্যাত আইরিশ লেখক ক্রিস্টি ব্রাউন পক্ষাঘাত আক্রান্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি নিজের পায়ের সাহায্যে আত্মজীবনী লেখেন। হেলেন কেলার। অন্ধ ও বধির হেলেন কেলার সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, 5-9, মানুষ এখন শুধু নিজেই চলেই ক্ষান্ত নয়, নিজের চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম। আলোচ্য অংশটি প্রাবন্ধিক সিপ্তোষ মুখোপাধ্যায় রচিত কার তোর কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়,
সে অন্য সবকিছু চালাতে সমান উৎসুক। সে এখন জলে চালাচ্ছে জাহাজ, স্থলে চালাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন এবং রেলপথে রেল চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছে। আকাশপথে মানুষ চালাচ্ছে প্লেন ও জেট। এমনভাবে 10 দিনের পথ সে 1 ঘন্টায় কিংবা কয়েক মিনিটে পাড়ি দিচ্ছে। মানুষ এখন আকাশটাকে ঘোর দৌড়ের ময়দান করে তুলেছে। নেক্সট প্রশ্ন, এখন মানুষের আকাশটাকে নতুন করে ঘোড়া দৌড়ের মাঠ করে তুলেছে। মানুষের মহাকাশ অভিযানের সাম্প্রতিকতম সাফল্য নিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো। এটা তোমরা নিজেরাই করবে। নেক্সট প্রশ্ন আছে, দেখো এই যাত্রা তোমরা থামাও, লেখক কাকে এ কথা বলেছেন, এর কোন উত্তরে তিনি কিভাবে পেয়েছেন। দেখো উত্তর হবে আলোচ্য অংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লেখক এ কথা পাগলের মতো হনহনিয়ে ছুটে চলা পৃথিবীকে বলেছেন। লেখক এর উত্তর পেয়েছেন দক্ষিণা বাতাসের কাছ থেকে। পৃথিবী তার দক্ষিণা বাতাসের ভিতর দিয়ে লেখকের কানে কানে জানিয়েছেন, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না, শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না, চড়ই বেতি। তো এই ছিল কার দৌড় কত দূর এই প্রবন্ধের হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।